যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। গত 2-3 দিন আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং সহযোগিতা দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। গত 3টি ভিডিওতে আপনারা হাজার হাজার ভাই বোন সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, বন্ধু বান্ধবকে বলে সাবস্ক্রাইব করিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করব এভাবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলকে 1 লক্ষের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তো চলুন আসুন, আজকে যে বিষয়টা এতক্ষণ আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে কি কথা বলছি। হঠাৎ করে আমাদের রজার খলিল বা নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে কেন ইউএসএতে ডাকা হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। তো এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা ছোটোখাটো 2-1টা বিষয় একটু আলোচনা করি। এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমার চেয়ে আরও ভালোই জানেন যে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঢাকার ওপেন রাস্তায় গুলি করে নিধন করেছে। ওরাই বলছে যে জামাত শিবির, জানি না, হয়তো কাল পরশু হয়তো বলতে পারে যে না না না, এটা আওয়ামী লীগ করেছে। এছাড়াও জাকসু নির্বাচনে বিএনপি ভাইয়ের ভরাডুবি, এদিকে জামাত নেতা বা আমিরে জামাত, উনি বলেছেন দেশ স্থিতিশীল না, নির্বাচনের পরিবেশ নেই। এরপরে আসছে রয়টার্সের একটা বিশাল নিউজ। রয়টার্স, বিবিসি সহ বাংলাদেশে অনেক পত্রিকায় করেছেন যে বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে চীনের তৈরি বিশেষ যুদ্ধ বিমান। এই হচ্ছে যে গতকালকার আসলে মূল কাহিনী বা চিত্রনাট্য, আপনারা যেটাই বলেন, যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকাল সারা দিন সারা রাতে। তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন এবং উনি ওখান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন, হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে, এরকম কিছু একটা আছে। এর ভিতরে আমি আপনাদের 3-4টা ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট। তখন অনেকে আমাকে বলেছেন, ভাই তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন? দেখেন, 5ই আগস্টের পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে দিবেন, সব কিছুই শেষ, অলরেডি নমিনেশন এই সেই হয়ে গেছে। এখন নমিনেশন জাস্ট বাছাই পর্ব শেষ হচ্ছে, ইলেকশন হবে 12 তারিখ। যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে, এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না। তারপরে ইলেকশনের সব কিছু চলছে। তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতে ইসলাম প্রথমে নিজেরা করবে, 300 আসনে প্রার্থী দিবে, এরপর আবার এনসিপি নিল, এনসিপির বলা হলো যে 30টা আসন দিবে। গতকালকে আবার ওনাদের ওই যে তাহের, যে 50 লক্ষ গাজবাতুল হিন্দ, সে বললো যে 10 আসন সর্বোচ্চ দেওয়া যায়, তার এর বেশি না, 30 আসন কে বলছে আপনাদেরকে। এরপরে আবার ওনারা যায় বিএনপির সাথে দেখা করছেন, করে বলছেন যে নির্বাচনের হইলে যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব, মানে আমরা হালুয়া রুটির ভাগে যাব। এরপরে সম্ভবত ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে পারেননি। না পারার কারণে ওনারা আইসা এইবার বলতেছেন যে নির্বাচনের পরিবেশ নাই। তো ওই যে বলছে হাদির কথাটা, যে তারেক জিয়ার নেক্সট টার্গেট কিনা, দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরে মারাইছে জামাতে ইসলাম। যে হাদিকে প্রথমে ওরাই বানাইছে এইরকম প্রমিনেন্ট ফিগারের মতো, যে সাউয়া মাউয়া চিরাফেল, যেইখানে অমুক তমুক, টিনের সালে কাউয়া তারেক আমার ডট ডট, এগুলো বইলে টলে হাদিকে এমন এক লাইমলাইটে আনছে যে হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষী। তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে, তারে ফালাই দিলে আন্দোলন চলবে। এখন কইতেছে আজকে 23 দিন হয়ে গেল, এখন হাদি হত্যার বিচার হইল না, ইলেকশন হইতে পারবে না, শাহবাগ দখল, এই সেই। তো পৃথিবীর কোন জায়গায় 23 দিনে বা ইয়ে হয়, কি হত্যার বিচার হয় বা হত্যাকারী ধরা যায়, কিন্তু হত্যার বিচার এটা কই? আর হত্যাকারী তো জামাতই করছে হত্যা। ভিতরে জামাত নিজের কাছেই লুকাইয়া রাখছে, এখানে কার কি করার আছে? এইগুলোই যখন চলতেছে,
এর ভিতরে আজকে আবার আরেকটা মজার কাহিনী। তারা কি বলছে যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটার সরকার, সেদিকে গুলো মানে তারেকের এসএসএফ এর নিরাপত্তা। তো তারেক তো আগেই জানতো, ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতই তারে মাইরা ফেলাবে। এই জন্যই সে এতদিন যায় না। পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, তো ইন্ডিয়া বলছে না তুমি যাও, আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব, সরকারকে গোয়েন্দা তথ্য দিব, তোমাকে যাতে বাঁচাই রাখা যায়। এরপর উনি আসলেন, এসএসএফ নিরাপত্তা, আর্মি, বিডিআর, পুলিশ সব নিরাপত্তা উনি পাইলেন। এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে 2008 সালে যেমন শেখ হাসিনারে এসএসএফ এর নিরাপত্তা দিয়ে খালেদা জিয়াকে দিয়েছিল, দুই দলকেই দিয়েছিল, এবার তো আওয়ামী লীগ নাই। তো এখন তারেকরে দিছে, এই জন্য জামাতরে দিতে হবে এরকম তো কোনো চরিত্র নেই। আর পুলিশ প্রশাসন বলেন আর এই ইন্ট্রিম বদমাইশগুলা বলেন, সবাই জানে যে না হত্যা, মার্ডার, খুন যা করবে এই জমাইত্যার গোষ্ঠীটাই করবে। সুতরাং সেই হিসাবে আছে এখন ওদের এই প্ল্যান যে এত কিছু সব কিছু হ্যান হয়েছে ত্যান হয়েছে, তারেক থাকতা, তারেকের পক্ষে মনে হয় চলে যেতেছে, ব্যালেট মনে হয় পুলিশে মাইরা দিবে, এটা কোনো নির্বাচন নয়, এটা হচ্ছে ভাই নির্বাচন করিস না, আমরা যেহেতু এখনো 71-এর উপরে 24-কে আনতে পারি নাই, এবং আমরা যেহেতু এই মতো ক্ষমতা যেতে পারবো না, শুধু তুইও যেতে পারবো, প্রয়োজনে তারিখকে আরও মেরা ফেলাবে। এটা তাদের প্ল্যান। এই প্ল্যান যখন তারা চালাইতেছে, এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নিয়ে লাগলো খেলায়। আচ্ছা, এখন গোদরসে আমরা ইয়েতে যাবো না, কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না, টি-20, আমাদের নিরাপত্তার অভাব। কয় যে মোস্তাফিজের নিরাপত্তা দিতে পারো নাই, আমাদের পুরো টিম গেলে নিরাপত্তা দিতে পারো না। আসলে এগুলো হচ্ছে যে ফাউল। আইসিসি বলছে তোমরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে, হ্যান হবে ত্যান হবে। এরপর আজকে ওনারা বইলা দিছেন সরাসরি আমরা খেলতে যাব না। কথা হচ্ছে ভাই, তোরা খেলতে যাবি না, এটা তো 12 তারিখের পরে, 12 তারিখ যেই যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে, তোরা কে নেওয়ার আগ বাড়াইয়া। তো এগুলো হচ্ছে সব আসলে ওই যে নির্বাচন বানচাল, ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল। তো এবার আসে যে খলিল সাহেবকে কেন ইউএসএ তে ডাকা হইল। আসলে খলিল সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয়নি। বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ এই আপনার পাকিস্তানের লগে কাপড় তুলা দিবে, এগুলা নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই। আমেরিকার অ্যাম্বাসেডার আসছে 11 তারিখ বা 12 তারিখ, এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে। কারণ হচ্ছে ওই যে গত 2 দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে, যে F-17, সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার মাইন্ডে। কথা হচ্ছে তুমি ওই বিমান কেন কিনবে, তুমি প্রয়োজনে আমার থেকে কিনো, ইউরোপ থেকে কিনো, চায়না থেকে কিনো, কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায়না। চায়নার বিমান কিনতে পারবে না, প্রয়োজনে আমি তোমার F-16 দিব, আরও কিছু দেবো, তুমি সেগুলা কিনবা, কিন্তু এই বিমান কিনবা কেন। এটি হচ্ছে মূল কাহিনী, যে চায়নার কাছে তুমি আর যা বেচা দিবা দিবা, পাশা বেচা দিতে আর তারা চায়নার কাছ থেকে কিনতে পারত না। আর চায়না তো শেয়া না, চায়না নিজে বেছে না, চায়না পাকিস্তানের দিয়ে বেছে, মানে আমরা। আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো, মূল যত মেশিনারি আছে সব চায়নার, শুধুমাত্র উপরের খোল। বাংলাদেশে যেমন বাসের খোলা বানায়, এই খোল বানাইতেছে পাইকারা, বানাইয়া এটা এখন বাংলাদেশের কাছে বেচবে। তো বেচলে এখানে পাকিস্তানের লাভ, প্রচুর লাভ, ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব। আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে। যদিও এখন আজকে আপনার বিভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি, বা শুরু করেও দিছে অলরেডি, হয়তো কিছু কিছু নিউজও দেখতেছি যে না আমাদের মেজর খলিল যাইতেছে, যে ওখানে যাইয়া ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা হুমকি দিবে যে কি ব্যাপার, প্রথমে আপনার ট্যারিফ নিয়ে আমাদের লগে বাড়াবাড়ি করলেন, এখন আবার আমাদের এই ভিসার জন্য আপনার 18 লাখ টাকা জমা দিতে হবে, এগুলা নিয়ে একটা ফাইটিং করতে নাকি আমাদের মেজর জেনারেল বিশিষ্ট উপদেষ্টা খলিল্লা নাকি যাইতেছেন আমেরিকাতে। কিন্তু আসলে না, খলিল্লাকে সরাসরি ডাকাইছে, কারণ খলিল্লা অলরেডি 3 দিন যাবৎ দুবাই বসে রয়েছে। সেখান থেকে তারে ডাকানো হয়েছে যে তুমি এদিকে আসো পাপা, তোমার সাথে কথা বলবো। ডোনাল্ড ট্রাম্প তো পাগলা চোদা মানুষ, জানেনি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলিয়া লইয়া গেছে, ওই গ্রিনল্যান্ড এখন খাইয়া দিব কইতেছে। এর কথা হচ্ছে ভাই আমি যেটা কই, এটা ব্যবসা সব আমার লয়ে করবা, তোমরা অন্য কোনো দেশের লয়ে করতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। সেটা আজকে কথাটা না বললো, 2 দিন পর হইলো এই রিপোর্টটা পাবেন। তো দেখা যাক প্রতিদিনই কি কি হয়, আপনাদের কাছে কি কি নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম অভিনন্দন, রহমতুল্লাহি ভালো থাকবেন। ওয়াবারাকাতুহু। জয় সম্মানিত বাংলা, দর্শক, জয় বঙ্গবন্ধু। আমেরিকার কাণ্ডে সারা পৃথিবী তোলপাড়। ক্ষমতার দম্ভ এবং আধুনিক সভ্য যুগে
ক্ষমতা যে এতটা নির্মমভাবে নিষ্ঠুর হতে পারে এটি মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময় যেটি দেখিয়েছেন তার সঙ্গে মধ্যযুগের কোনো ঘটনারও তুলনা হবে না। মধ্যযুগে রাজা বাদশারা একে অপরের সঙ্গে যুদ্ধ করতেন, সন্ধি করতেন এবং যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের হাতে অনেক রাজা নিহত হতেন। সেখানে একটা যুদ্ধ হতো এবং যুদ্ধের ক্ষেত্রে এখানে সমতা একটা বিরাট ফ্যাক্টর ছিল, ভীষণ রকম ফ্যাক্টর ছিল। কোনো বড় রাজা সাধারণত ছোট রাজার সঙ্গে যুদ্ধ করতেন না। বড় রাজা ছোট একটা রাজ্য আক্রমণ করে নিজেদের হাত নষ্ট করতেন না, যুদ্ধ হতো সমানে সমানে। তো সেক্ষেত্রে এখন আমেরিকা যে কাজগুলো করছে সেই কাজগুলো মধ্যযুগে হয়নি। মধ্যযুগে যদি বড় কোনো রাজা চাইতেন যে পার্শ্ববর্তী কোনো রাজাকে পিঠমোড়া করে বেঁধে তারপরে ঘোড়ার পিঠে চড়িয়ে, হাতির পিঠে চড়িয়ে বা টানতে টানতে তার রাজ্যে নিয়ে আসবেন হাত কড়া পরিয়ে, এটা কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই ঘটনা কখনো মধ্যযুগে ঘটেনি। ওই সময়টাতে রাজনীতিতে রাষ্ট্রতন্ত্রে একটা পারস্পরিক মর্যাদাবোধ, সম্মানবোধ এই জিনিসটি ছিল, যেটা এখন নেই। তো সেই অর্থে এখন বিশ্বের প্রধানতম সুপার পাওয়ার, তাদের আসলে যুদ্ধ করার যদি মরদ থাকতো বা মুরদ থাকতো তাহলে তারা যুদ্ধ করতো রাশিয়ার সঙ্গে। আজ যদি তারা পুতিনকে ধরে নিয়ে যেতে পারতো, চীনের প্রেসিডেন্ট শিকে ধরে নিয়ে যেতে পারতো, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে ধরে নিয়ে যেতে পারতো, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট তাদেরকে ধরে নিয়ে যেতে পারতো, তাহলে বোঝা যেত যে না, বাপের বেটা, সত্যি কথা বাপের বেটা। কিন্তু একই অসভ্যতা নেই। তারা যে কাণ্ড শুরু করেছে, মানে একটা দেশ সম্পদ নিয়ে নিজেরা নিজেদের মধ্যে করে আছে, সেই দেশের উপরে তারা একটা মিথ্যা আরোপ চাপাচ্ছে যে সেই দেশের প্রেসিডেন্ট মাদক চোরা কারবারের সাথে জড়িত এবং আমেরিকাতে যত মাদক আসে সব এই দেশ থেকে আসে। এখন এই দেশ আক্রমণ করে তারপর সেই দেশের প্রেসিডেন্টকে এনে তাদের বিচার করতে হবে। ইতিপূর্বে তারা কি একই কাজ করেছে, জেনারেল নরিয়াগাকে তারা ধরে এনেছিল। তো এই যে আমেরিকার এই কর্মকাণ্ড বা এই সাম্রাজ্যবাদী নীতির ফলে সমস্ত বিশ্ব নড়ে চড়ে বসেছে। ভেনেজুয়েলার সাধারণ জনগণ রাস্তায় নেমেছে এবং সঙ্গতের কারণে তারা নামবে। যে কোনো মানুষের যদি আত্মমর্যাদাবোধ, ন্যূনতম আত্মমর্যাদাবোধ থাকে, তিনি কখনো চাইবেন না যে ভিন দেশের কোনো রাষ্ট্রশক্তি এসে তাদের দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে একেবারে গাড়িতে করে তুলে নিয়ে যাক হাত করা পড়া অবস্থা। এটা একটা জাতিসত্তার জন্য অপমান। এবং কোনো মানুষের ন্যূনতম মর্যাদা বোধ থাকে তারা কিন্তু ঘুমাতে পারবে না, এটাই স্বাভাবিক। ভেনেজুয়েলার মানুষ ঘুমাতে পারছে না। দ্বিতীয়ত, তারা পৃথিবীর সবচেয়ে বড় মানে তেল রিজার্ভকারী দেশ। বিশ্বের 20% তেল এখন ভেনেজুয়েলাতে রয়েছে, যে তেলের মূল্য হলো $20 ট্রিলিয়ন। এখন এই তেল দখল করার জন্য আমেরিকা যে চক্রান্ত করছে, এটা পৃথিবীর যে কোনো বোকালোক বুঝে। আর এই কাজ করে ডোনাল্ড ট্রাম্প নিজেকে অনেকটা বেসামাল বানিয়ে ফেলেছেন, মোর দ্যান হিটলার। হিটলারের পোল্যান্ড আক্রমণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সূচনা, ওই সময়টাতে আপনারা যারা হিটলারকে মূল্যায়ন করবেন, ওই সময়টাতে জার্মান বাহিনীর আধিপত্যবাদ যারা দেখবেন, পরবর্তীতে ফ্রান্স দখল, ইটালি দখল, স্পেন দখল, ইটালিতে তারা দখল করেনি, স্পেন দখল করেছিল, এই সব মিলিয়ে রাশিয়াতে আক্রমণ, সারা ইউরোপকে তছনছ করে দিয়েছিল হিটলার। এখন এই যে ভেনেজুয়েলার যে আক্রমণ, সে আক্রমণ এটা তাদের পোল্যান্ড আক্রমণের মতো ঘটনা ঘটলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ড আক্রমণের মতো ঘটনা ঘটলো। এখন জনাব ডোনাল্ড ট্রাম্প যে সকল কথাবার্তা বলছেন, ইউরোপে সে ঝগড়া লাগাতে চাচ্ছে, কানাডার সাথে সে ঝগড়া করতে চাচ্ছে, মেক্সিকোর সাথে ঝগড়া বাঁধিয়ে দিতে চাচ্ছে, কলম্বিয়ার সাথে ঝগড়া বাঁধিয়ে দিতে চাচ্ছে, এবং কিউবা থেকে শুরু করে অন্যান্য যে সকল দেশ আছে সকল দেশের রাষ্ট্রপ্রধানকে সে ধরে আনতে চাচ্ছে। ভালো কথা। তো আমেরিকার এই আধিপত্যবাদ যদি দক্ষিণ আমেরিকা, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বলা হয় উত্তর আমেরিকা, আর তার অপোজিটে যে সকল রাষ্ট্র রয়েছে সেগুলোকে বলা হয় দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকা। তো সেই দক্ষিণ আমেরিকার দেশের সাথে যদি আমেরিকার গন্ডগোল হয়, সেটা আমেরিকা মহাদেশই থাকবে। কিন্তু তারা প্রথম মহাযুদ্ধের পর থেকেই এশিয়াতে তাণ্ডব চালিয়েছে। প্রথমে মানে যাকে বলা হয় ফার ইস্ট বলতে যেটিকে বোঝায় দূরপ্রাচ্য, তারপরে মধ্যপ্রাচ্য, মানে দূরপ্রাচ্য বলতে ভিয়েতনাম, কম্বোডিয়া,
এই অঞ্চলে তারা যে অপকর্ম করেছে, তারপরে এশিয়াতে আফগানিস্তানে তারা যে অপকর্ম করেছে, মধ্যপ্রাচ্যে তারা যে অপকর্ম করেছে, সেই অপকর্ম করে এই অঞ্চলকে লুটপাট শেষ করে তারা এখন তাদের যে নতুন যে থাবা তাদের নিজের প্রতিবেশীর উপর তারা দিয়েছে, দক্ষিণ আমেরিকার সেই ভেনেজুয়েলা, আর চেষ্টা করছে অন্যান্য দেশের প্রতি দেওয়ার জন্য। এবং যখন একটা প্রাণী দেখবেন যে কিছু প্রাণী আছে, বিচ্ছুর যে বাচ্চা ও জন্ম নেয়, জন্ম নেওয়ার সময় তার মায়ের নাড়ি ভুড়ি খেয়ে তারপর শেষে পেটের ভিতর থেকে বের হয়। এই হলো বিচ্ছুর চরিত্র। তো সেই দিক থেকে আজকে যে আমেরিকা, সেই আমেরিকার আজকে এই পর্যায়ে এসেছে মূলত ইউরোপের ঘাড়ে ভর করে, ইউরোপের শক্তি ব্যবহার করে, এবং ইউরোপ যুদ্ধ করেছে দ্বিতীয় মহাযুদ্ধে, আর ফল লাভ করেছে আমেরিকা। তো এই যে আমেরিকার যে অকৃতজ্ঞতা বোধ, এখন সেই অকৃতজ্ঞতা বোধ দিয়ে তারা ইউরোপকে আক্রমণ করতে যাচ্ছে, এবং সেটা শুরু করতে যাচ্ছে ডেনমার্ককে দিয়ে। অন্যদিকে আমাদের ভারতের যে নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীর উপরে সে খেপেছে, বেজায় খেপেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়ার পর সে সংবাদ সম্মেলন করছিল, তো বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করেছে বিভিন্ন বিষয়ে। কেউ কিন্তু ভারত নিয়ে কেউ কোনো প্রশ্ন করেনি, সে নিজেই উদ্যোগী হয়ে, আপনার সেটা দেখবেন সংবাদ সম্মেলন, অবাক করার ঘটনা। এটা মধ্যযুগের পাগলা রাজারাও এই কাজ করতেন না, আলাউদ্দিন খিলজিও কখনো এই ধরনের কাজ করতেন না। তো সে সাংবাদিকদেরকে বলছে যে ভারত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো। তো একজন জিজ্ঞাসা করছে ভারত সম্পর্কে, তখন সে বলছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদীর, তার উচিত ছিল আমাকে খুশি করা। বক্তব্যটা চিন্তা করেন যে তার উচিত ছিল আমাকে খুশি করা, কিন্তু সে সেটা করেনি, কাজেই তাকে দুর্ভোগ পোহাতে হবে। মানে আগের দিনে যেটা হতো যে দিল্লিতে কোনো সম্রাট বসতো, বা ইংল্যান্ডে কোনো সিংহাসনে বসতো, অন্যান্য করদ রাজা যারা ছিলেন তাদেরকে বিভিন্ন রকম উপহার পাঠিয়ে দিয়ে তারপরে নিজেদের গদি রক্ষা করতে হতো। একইভাবে মিস্টার নরেন্দ্র মোদী, তার কাছ থেকে ডোনাল্ড ট্রাম্পের যে আশা, সেটা হলো নরেন্দ্র মোদী তাকে খুশি করবে। এখন নরেন্দ্র মোদী সেটা করেনি, সে রাশিয়া থেকে তেল কিনছে, ইরানের সাথে সম্পর্ক বজায় রক্ষা করে চলেছে, এবং আমেরিকা সেখানে যে ট্যারিফ দিয়েছে সেই ট্যারিফকে সে পাত্তাই দিচ্ছে না। এখন ভারতের যারা মূলধারার গণমাধ্যম, তারা এই যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে ভীষণ রকম খেপেছে। তারা বলেছে যে আমাদের আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্যের দরকার নেই, প্রয়োজন হলে আমরা সামরিক শক্তি ব্যবহার করব, এবং আমেরিকার এই এশিয়াতে যত রকম স্থাপনা রয়েছে, আমরা দরকার হলে চীনের সাথে সকল বিরোধ মিটিয়ে ফেলবো, আমরা দরকার হলে রাশিয়ার সঙ্গে কৌশলগত মিত্রতা করবো, কিন্তু আমেরিকার এই ধরনের অপমান আমরা আর সহ্য করবো না। আবার অন্যদিকে আর এক পক্ষ বলার চেষ্টা করছেন যে এই মুহূর্তে ভারতের যে ইকোনমি গুগল কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক, মাইক্রোসফট কেন্দ্রিক, প্রযুক্তি কেন্দ্রিক, সবকিছু আসলে আমেরিকার প্রযুক্তিতে চলে। এমনকি তাদের যে এভিয়েশন ব্যবসা, পেট্রোলিয়াম ব্যবসা, সবই মানে হার্ডওয়্যার যাদেরই থাকবে না কেন, সফটওয়্যারটা আমেরিকান। কাজে আমেরিকার সাথে এই মুহূর্তে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে যাওয়া ঠিক হবে না। যদি আমেরিকা অ্যাপেলকে দিয়ে তাদের পুঁজি প্রত্যাহার করিয়ে নেয়, কেএফসি, পিৎজা হাট, ইউটিউব, গুগল, ফেসবুক সবাই যদি ভারত থেকে তাদের ব্যবসাপাতি গুটিয়ে নেয়, ভারতের অর্থনীতি দেউলিয়া হয়ে পড়বে জাস্ট 24 ঘন্টার মধ্যে। তো এই যে হুমকি, সেই হুমকির প্রেক্ষিতে এখন এই যে হুগো স্যাভেজের, মানে যাকে বলা হয় মাদুরোর পরে নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করেছে ডোনাল্ড ট্রাম্প, ফলে এটা এখানে থেমে থাকবে না। এবং ডোনাল্ড ট্রাম্প যখনই যে কথাগুলো বলেছে, যে পাগলামিগুলো করেছে, আপনি গিয়ে দেখুন তার সেই প্রথম টার্মে সে যে ক্ষমতায় এসেছে তখন থেকে আজ অবধি তার প্রতিটি কথায় কিন্তু ধারাবাহিকতা আছে। সে কিন্তু ভালো হোক মন্দ হোক, আমেরিকা ফার্স্ট বা সে যে কাজগুলো করতে চেয়েছে, যে যুদ্ধগুলো করতে চেয়েছে, যে যুদ্ধ বন্ধ করতে চেয়েছে, সে সেটা মিন করেছে এবং করেছে। তো কাজে ভারতের সঙ্গে তার যে এই সম্পর্কটি, সেই সম্পর্কটি আগামীতে ভালো যাবে না। আর সেক্ষেত্রে ভারতকে সাহায্য করার জন্য যদি আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করে, এখানে ডিপ স্টেটের কার্যক্রম আবার নতুন করে চালু করে,